হ্যাঁ, ঠিকই ধরেছেন। যারা ভিডিও এডিটিং করছেন, ভিডিও এডিটিংয়ের পাশাপাশি আপনারা কিন্তু ফটোশপে অ্যালবাম ডিজাইনটা অনেকেই করেন না। কেন করেন না? বাজারে প্রচুর হাই রেটের সফটওয়্যার কিনতেও অনেকের অসুবিধে হয়, বা যাদের একটু কমা মেশিন, কম কনফিগারেশনের মেশিন আছে, তাদেরও এই ক্ষেত্রে অনেক সফটওয়্যার চালাতে অসুবিধে হয়। তা সেই সব কথা চিন্তা করে আজকে যে অ্যালবাম ডিজাইনার অর্থাৎ অ্যালবাম ডিজাইন সফটওয়্যার যেটা প্লাগইনস যেটা আমি তৈরি করেছি, এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা, কোনো প্রমোট ভিডিও এটা নয়। যেটা হচ্ছে ফটো ডিজি স্মার্টের 5.0। এর আগে CS6 ছিল, শুধু CS6এই ব্যবহার হতো। এখন ফটোশপ সিসি যে কোনো ভার্সন, অর্থাৎ আপনারা 17 থেকে আরম্ভ করে 2000, 2020, 21, 22, 23, 24, 25 সিসির যত ভার্সন আছে সবেতেই খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন। আপনারা নিজেরাই খুব ইজি ইনস্টল করতে পারবেন, নিজেরাই খুব ইজি ফটোশপে অ্যালবামের পেজ তৈরি করতে পারবেন। তো চলুন এটা আমরা দেখে নেব। তার আগে সফটেকাই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সকলের মতন আপনার কাছেও পৌঁছে যায়। তা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা একটু বড় হলেও মনোযোগ সহকারে দেখবেন, তাতে আপনাদের উপকার হবে। চলুন আমরা এবার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আমরা দেখে নেব ইনস্টলেশন। এই যে সেটআপ ফাইলটা আপনারা পাবেন, আমরা কিভাবে ইনস্টল করব দেখে নিন। এই 1, 2, 3 এটা একটা সেটআপে করলেও হতো, কিন্তু কেন 3টে করা হয়েছে? এই 3টে করলে কি হবে, কোনো সময় কোনো একটা পোর্শন ফল্ট হলে আপনারা সেটাকে ইনস্টল করে নিতে পারবেন। সেই সেটআপটা ইনস্টল করে দিলেই হয়ে যাবে। সেটা আমি পিডিএফে সম্পূর্ণ ডেসক্রিপশান দিয়ে দিয়েছি। তো সেটআপ 1 ডবল ক্লিক করলাম, দেখুন ইনস্টল হয়ে গেল। খুব কুইক ইনস্টল হবে এবং এটা i3 8GB র্যাম বা 4GB র্যাম থেকে সম্পূর্ণ কাজ হবে। তা এই হয়ে গেল ইনস্টলেশন। ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে দেখুন এইখানে একটা আইকন এলো, অ্যালবাম ডিজাইনার। অ্যালবাম ডিজাইনার ক্লিক করলেন, এইখানে দেখুন ফটোশপ সিসি 2014 থেকে 2024 পর্যন্ত টোটাল হবে, অর্থাৎ 25এও আপনারা কিন্তু প্লে করতে পারেন। সেটা আপডেটে আমি আবার দিয়ে দেবো। তা এইটা হচ্ছে 2021 আমার ইনস্টল আছে। আপনাদেরও ফটোশপ সিসি 2020-21 যে ভার্সানেই কাজ করবেন সেটা আপনাদের মেশিনে ইনস্টল থাকতে হবে, সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তা আমি 2021 সিলেক্ট করলাম, ওপেন ফটোশপে ক্লিক করলাম। ফটোশপ দেখুন অটোমেটিক খুলবে। আর এই যে অ্যালবাম ক্রিয়েটার এইখানে ক্লিক করলাম, এই প্যানেল চালু হয়ে গেল। এইখানে আমাদের আপাতত কাজ শেষ। আর অ্যাবাউট আসে যেটা আছে, এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে, সেখানে আপনারা পড়ে নিতে পারেন। এখানে আমার ফোন নাম্বার, ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব সব দেওয়া আছে। তা এইখানে আমাদের এই প্যানেলের কাজ শেষ। এবার এই প্যানেলে আমরা চলে এলাম। এবার ফটোশপটা ওপেন হবে। আমি যার কারণেতে যেটা লাইভ দেখাচ্ছি, এটা সম্পূর্ণ i3 4GB র্যাম দিয়ে যে মেশিন, সেই মেশিনে আমি লাইভটা দেখাচ্ছি। একসাথে আপনারা বিভিন্ন ফটোশপ ভার্সন ইনস্টল করে রাখলে তাতে কিন্তু আপনাদের অনেক সময় নেবে। তা যে কোনো একটা ভার্সানে আপনারা কাজ করবেন। এইখানে চলে এলো। এইবার চলে আসার পরে আমরা একটা ফটো নেব। তো ওপেন ফটোতে গেলাম। ওপেন ফটোতে গেলে আপনাকে জায়গা চাইবে। যেমন ধরুন আমি সি ড্রাইভে এখন আপাতত ফটো রেখে দিয়েছি। তা আমি একটা ফটো এখান থেকে নিচ্ছি, নিয়ে আমি আপনাদের পরস্পর সিস্টেমগুলো দেখাতে থাকছি। তাই এইখানে আমি একটা মোটামুটি ফটো নিয়ে নিচ্ছি। ধরুন এই ছবিটা নিলাম। এই ছবিটা নিলে আপনাদের সমস্ত বিষয়টা ক্লিয়ারভাবে দেখানো যাবে। তাই এই ছবিটা আমরা ম্যানুয়ালি যদি এডিট করি, ম্যানুয়ালি এডিট করতে গেলে কি আছে, প্রথমে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে। এই যে ব্রাইটনেস কন্ট্রাস্ট, আপনারা এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে দিতে পারেন। অ্যাডজাস্ট করে ওকে করলে এটা ফাইনালি দাঁড়িয়ে যাবে, নাহলে ক্যান্সেল করলে আপনাদের এই ইরোরটা আসবে। তা আপনারা যদি অ্যাডজাস্ট করবেন। লেভেলে কি আছে, লেভেলে এইখানে দেখে নিতে হবে যে আমার এই ছবির লেভেল কতটা। এই লেভেল যদি যেখানটায় হাই থাকবে সেই জায়গায় এটাকে আনতে হবে। এইখান থেকে লাইট পোর্শন এইখানে আনতে হবে, তারপরে আপনারা এইখানে আনতে পারবেন। দেখুন ছবির লেভেলটা বেড়ে গেল। তা আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এই রকম কি আছে, ব্রাইট, লেভেল, কার্ভ, যেগুলো দিয়ে আমরা অ্যাডজাস্ট করি। তারপরে এক্সপোজ, এখান থেকে আপনারা ডাইরেক্ট এক্সপোজে কাজ করতে পারবেন। কালার ব্যালেন্স, হিউ, স্যাচুরেশান, সমস্ত যেগুলো আপনারা ফটোশপে খুঁজে বার করেন সমস্তটাই পেয়ে যাবেন। এ দেখুন সিলেক্টিভ কালার, ক্যামেরা র,
ইত্যাদি এখানে সব কিছু কিন্তু ম্যানুয়ালি কাজ করার জন্য আপনাদের দেয়া আছে। এইবার যেটা এই প্যানেলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অটো কালার কারেকশান। এইখানে ক্লিক করলে দেখুন আর একটা পপ আপ মেনু চলে এলো, আপনারা এটাকে সাইডে রাখুন। তা এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা অটো কারেকশান করব। দেখুন অটো কারেকশানে মারলে এটা কি দাঁড়ায়। অটো কারেকশানে মারলাম, দেখুন ছবিটা লাইট হয়ে গেল, মুখটা যে অ্যাকচুয়ালি স্মুথ হয়ে গেল, ছবিটার যেহেতু কোনো লেভেল নেই স্মুথ হয়ে গেল, একদম অটোমেটিক এটা কারেকশান হয়ে যাবে। আমি আবার কেটে দিচ্ছি, আবার আমি ছবিটাকে নিচ্ছি। আচ্ছা, তারপরে অটো লাইট কারেকশান। অটো লাইটে মারলে কি হবে, ছবি যদি ডার্ক থাকে তাহলে যতটা লাইটের দরকার ও নিজে অটোমেটিক লাইট বাড়াবে, যদি ছবি হাইলাইট থাকে তাহলে অটোমেটিক লাইট কমাবে। তা আমি আবার এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, আবার নিলাম। এইখানে কি বলছে, ব্যাচ কারেকশান। আচ্ছা, রিটাচ ফটো, অর্থাৎ ছবির মধ্যে কোনো জায়গায় হাইলাইট থাকলে বা কোনো জায়গায় নয়েজ থাকলে এই যে রিটাচ ফটোয় যখন মারবেন নয়েজটাকে ক্লিন করে দেবে, ছবিটার লেভেলটা অটোমেটিক হাই হয়ে যাবে। দেখুন এইখানে ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেল। তা আমি যদি এইখানে দুটো ছবিকে পাশাপাশি রাখি তবেই আপনারা বুঝতে পারবেন। এইটা হচ্ছে অরিজিনাল ছবি, এইটা এডিটের ছবি। এইটা হচ্ছে এডিটের ছবি, আর অরিজিনালটা যেহেতু রিনেম করা নেই সেই জন্য এটা নামলো না, তো সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, রিটাচ গেল। এইবার এর বিশেষত্ব হচ্ছে ব্যাচ কারেকশান, অর্থাৎ দেখুন এইখানে ব্যাচ কারেকশানে যখনই ক্লিক করব তখনই এ কিন্তু চাইবে যে আপনার কোথায় ছবি আছে। আপনার 100টা ছবি থাকতে পারে, 50টা থাকতে পারে, 5000 থাকতে পারে, আপনি যত ছবি দিতে পারবেন। ধরুন এইখানে আপনার ক্লায়েন্টের সব ছবি কটাকে আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দিন। সিলেক্ট করে দিয়ে দিন, অটোমেটিক ও ছবিগুলোকে ব্যাচ কারেকশান করবে, অর্থাৎ যেখানে লাইট বেশি, যেখানে ডার্ক বেশি, যেখানটা নয়েজ বেশি সেগুলোকে ক্লিন করে অটোমেটিক সেই ফোল্ডারেই আবার ব্যাচ কারেকশান নামে একটা ফোল্ডার তৈরি করবে, সেইখানে ছবিগুলোকে পরস্পর ঢুকিয়ে দেবে। দেখুন আমি এডিট করা ছবিকেও ব্যাচ কারেকশান করছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এর কতটা কোয়ালিটিপূর্ণ কাজ। তো এটা খুবই ইজি টু ইউজ, মানে খুব দ্রুততার সঙ্গে, মানে আপনার হাতে সময় নেই, আপনি আপনার 700, 800 কি 500, 400 ছবি আপনি বিয়েবাড়ি থেকে তুলে এনেছেন, প্রথমেই আগে আপনি প্রত্যেকটা ছবিকে ব্যাচ কারেকশান করে নিন। কারণ এখনকার দিনে ডিএসএলআরে মানুষ ছবি তোলে, তাতে অনেকটাই ছবির রেজাল্ট ভালোই থাকে, হয়তো একটু হালকা টাচ দিতে হয়। সে জায়গায় যদি আপনারা এই ব্যাচ কারেকশানটা করে দেন তাহলে আপনারা একদম ইজিভাবে, খুব সহজভাবে কিন্তু ছবি ফ্রেমে ইম্পোর্ট করে দিতে পারবেন এবং অ্যালবাম খুব কুইক তৈরি হয়ে যাবে। দেখুন ব্যাচ কারেকশান কমপ্লিট হয়ে গেল, ফটোশপ থেকে ছবি পুরো সরে গেল। এইবার দেখে নিন, আমি এখানে ওপেনে যাচ্ছি, এই যে ডেস্কটপে আমি নিউ ফোল্ডার, এই যে ফটো ফোল্ডার থেকে আমি ছবিগুলো নিয়েছিলাম। এইখানে দেখুন টোটাল আপনাদের যা ছবি থাকবে সেইটা থাকবে। আমি আগে অরিজিনাল ছবিটাকে বার করলাম। দেখুন এইখানে অটোমেটিক ব্যাচ কারেকশান নামে একটা ফোল্ডার অটোমেটিক তৈরি হয়েছে, এর ভেতরেতে ছবিগুলো ব্যাচ কারেকশান হয়ে চলে এসেছে। দেখুন আমি এই দুটো ছবিকে নামাচ্ছি, দুটো ছবির মধ্যে এবার তফাৎ দেখুন। এইটা হচ্ছে আপনাদের আমার অরিজিনাল ছবি, এইটা হচ্ছে ব্যাচ কারেকশানের ছবি। এখানে সমস্ত লাইট থেকে কালার থেকে সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে। তাই এই ধরনের প্রচুর ছবি থাকে যেগুলো হাতে করতে অনেক সময়ের ব্যাপার লাগে। আপনারা নিজেরা তফাৎটা বুঝতে পারছেন, সম্পূর্ণ আমি লাইভ দেখালাম। এইটা হচ্ছে পুরনো ছবি, এটা অরিজিনাল ছবিটা, আর এটা ব্যাচ কারেকশান করে এই ছবিটা দাঁড়িয়েছে। এইবার এই সব যে ছবি দেখাবো, এই সব ছবিগুলো সবই এডিট করা, আমি আপনাদের প্রসেসিংটা দেখালাম, এগুলো সমস্ত এডিট করা, যার কারণে এই দেখুন এডিট করাও ছবিও দেখুন কত সুন্দর স্মুথ এবং কালার কম্বিনেশান করে দিয়েছে। তা এইবার ছবির মধ্যে ব্যাচ কারেকশান করার মধ্যে আপনারা দেখতে পারেন হয়তো চোখে ঠেকলো ইয়েলো ব্লু, যেটা 3টে RGB কালার লাগে, রেড ইয়েলো ব্লু। রেড ইয়েলো ব্লু এর মধ্যে কোনোটা কম বেশি করতে হবে। তার জন্য কি আছে, ব্লু কন্ট্রোল মাইনাস, আগে দেখে নেবেন, মাইনাস ব্লু কন্ট্রোল, মাইনাস ইয়েলো কন্ট্রোল, মাইনাস রেড কন্ট্রোল। অর্থাৎ রেড ইয়েলো ব্লু এর মধ্যে কোনোটা যদি হাই থাকে, ধরে নিন আমি দেখা গেল ইয়েলো হাই আছে, তাহলে আমরা
মাইনাসে দেবো, দেখুন ইয়েলোটা ডাউন হয়ে গেল। আবার দেখা যাচ্ছে ইয়েলো কম আছে, তাহলে সেখানে কি করব, ইয়েলো প্লাসে দেবো। তাহলে প্লাসে যেই দিলাম দেখুন আগের যে ইয়েলো ইয়েটা ছিল চলে এলো। রেড যদি প্লাসে দিতে হয় রেড দিলাম, রেড চলে এলো। এইখানে রেড যদি আমাদের মাইনাস করতে হয় এখানে রেড মাইনাস করলাম, মাইনাস হয়ে গেল। এরপরে টোটাল আপনাদের হয়ে যাওয়ার পরে একটা ফটো ফিল্টার দিতে পারেন, সেটা ছবি অনুযায়ী। দেখুন এইখানে আমি যদি ফটো ফিল্টার এই যে 13% আছে, এইখান থেকে পার্সেন্টেজটাকে আপনারা বাড়া কমা করতে পারেন। যদি দেখেন ছবি খুব বাজে অবস্থা সেক্ষেত্রে আপনারা ফটো ফিল্টারটা দিতে পারেন। তাই এই হলো ছবি। এইবার আমি এখানে কেটে দিলাম, এখানের কাজ শেষ। এবার আমরা চলে যাচ্ছি অ্যালবামে। অ্যালবামে ওপেন ফটো ফাইল লেখা আছে, এখানে যে কোনো ফাইল ওপেন হবে। তা আমি প্রথমে একটা ট্যাম্পলেট ওপেন করব। ডেস্কটপে দেখুন নিউ ফোল্ডারে আমার পিএইচডি ট্যাম্পলেট রাখা আছে, এই ট্যাম্পলেটগুলোই আপনারা 100টা ট্যাম্পলেট পাবেন। তা আমি প্রথমে এইখান থেকে সমস্ত ছবিকে ডিলিট করে দিচ্ছি। এইখান থেকে ডিলিট করে দিয়ে এই জায়গাতে আমাদের ছবি ভরতে হবে। তাহলে এইখানে 1 2 3 4 5টা হরাইজেন্টাল ভার্টিক্যাল যদি একটা পেজে আলাদা আলাদা ভাবে থাকে, তাহলে ভার্টিক্যাল যদি বেশি থাকে আগে ভার্টিক্যাল ভরবেন, হরাইজেন্টাল বেশি থাকলে হরাইজেন্টাল ভরবেন। তা আমি এইগুলোতে আগে ছবি ভরে নিচ্ছি। দেখুন এইখানে একটা ক্লিক করলাম, সিলেক্ট হলো। কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন, 2 3 4 5 5টা ফ্রেম আমি সিলেক্ট করে নিলাম। ইম্পোর্ট মাল্টি ফটো ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরেই জায়গা চাইবে যে কোথায় আমার ছবি আছে। আমি ডেস্কটপে ছবি রেখেছি, এই যে ফটো, এই দেখুন ব্যাচ কারেকশান, এইখান থেকে আমি 5টা ছবি নিয়ে নেব। তাহলে 1 2 3 4 5টা এখানে ক্লিক করে দিন। দেখুন অটোমেটিক 5টা ফ্রেমে আপনাদের ছবিটা কিন্তু বসে যাবে, একদম সেটিং হয়ে যাবে। জাস্ট আমি ফ্রেম থেকে যখন এই সিস্টেমটাকে করেছি ফ্রেম থেকে একটু একটু করে বড় রেখেছি, কারণ ছবি হয়তো ঘোরাতে হতে পারে, ছবি হয়তো এমন আছে একটুখানি ছোট করতে হতে পারে বা বড় করতে হতে পারে। দেখুন এইখানে সম্পূর্ণ ছবিগুলো ঢুকে গেল। এরপরে এই ছবিটায় দিতে হবে, ঠিক একইভাবে সিলেক্ট করলেন, ইম্পোর্টে গেলেন, এইখানে গিয়ে আবার আপনার যেখানে ছবি আছে, যেমন আমি এইখানে ছবিটা রেখেছি, এই যে ছবি, দেখুন যে ছবিগুলো আপনারা ব্যবহার করে ফেলবেন সেই ছবিগুলো কিন্তু এই যে ইউজ বলে একটা ফোল্ডার তৈরি হবে তার ভেতরে ঢুকে যাবে। অর্থাৎ এইখানে যে ছবিগুলো রাখা হয়েছিল আপনি যে ফ্রেমে ঢুকিয়ে দিলেন, পরবর্তী সময় খুললে আবার ওই ছবিটা যাতে না আসে তার জন্য ইউজ বলে ফোল্ডারের ভেতরে এইখান থেকে কাট হয়ে ঢুকে যাবে। তাই এইখানে আমি একটা হরাইজেন্টাল ছবি দিলাম, দেখুন ছবিটা এখানে প্রেস হয়ে বসে যাবে। এইবার দেখুন এই যে ছবিটা এইখান থেকে আপনারা অনায়াসে এটাকে ঘোরানো, যেরাম আপনাদের যেরাম খুশি সেরকম আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখুন ফ্রেম আমি সব একটু একটু বড় রেখেছি, এখান থেকে একটু ঘোরালেন। শিফট ধরার কোনো প্রয়োজন নেই, সিসিতে শিফট ধরতে হয় না, এটা স্মার্ট অবজেক্ট, একদম খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিতে পারবেন। ঠিক যেরকম আপনার ছবিটা প্রয়োজন সেই মতন কিন্তু আপনারা সেট করতে পারবেন, কিন্তু আর অটোমেটিক যেটা ঢুকে যায় সেটা ঢুকে যায়। এটা হয়ে গেল। এরপরে ধরুন আপনারা এর ওপরে একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে একটা ছবিকে বসাবেন। দেখা যাচ্ছে এই জায়গাটা ফাঁকা আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কাটিং করে ছবি বসাবেন। তা নর্মালি ফ্রেমটাকে ছেড়ে দিয়ে ওপেন ফটো ফাইল করুন। ওপেন ফটো ফাইল করে ডেস্কটপে যেখানে আমি রেখেছি আপনারা অন্য জায়গায় রাখতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তা ধরুন এই ছবিটাকে আমরা এই সাইডে আলাদাভাবে রাখব। তা আলাদাভাবে এই সাইডে রাখতে গেলে আমাদের এইটাকে রিমুভ করতে হবে। তাহলে এইখানে কি আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কাটতে থাকবে, কিন্তু পিএনজি হলে এইটা কাটে না, সম্ভবত এই আপনার জেপ্যাগ হলে তবেই এটা কাটে, এটা মনে রাখবেন। দেখুন এইখানে ব্যাকগ্রাউন্ড কেটে গেল। এইখানে কি বলেছে, মার্কস তৈরি করুন, ওকে প্রেস করুন। ওকে প্রেস করলে এইখানে একটা ব্রাশ আসবে, অর্থাৎ এইখানে দেখুন কিছু কিছু জায়গা কেটে গেল। কেন কেটে গেল, ব্যাকগ্রাউন্ডও লাল ছিল আর বেনারসিটাও লাল ছিল। তাহলে তখন এই মার্কসটা এইখান দিয়ে বুলিয়ে দিন। এইখান দিয়ে বুলিয়ে দিলেই দেখুন এই শাড়ির অংশটা যেখানটা কেটে গেছে, এই দেখুন ব্যাকগ্রাউন্ড আর যেখানটা লাল ছিল সেই জায়গাটাকে ও কিন্তু কেটে দিয়েছে। তা এইখানটা কেটে গেল। আমরা আবার এটাকে পুনরায় নিয়ে এলাম। পুনরায় আনার পরে আমরা এফেক্ট টুলে গেলাম, অল টুলে গেলাম।
অল টুলে গেলেই এইখানে দেখুন প্যানেল চলে এলো। এই যে এখানে রয়েছে কাটিং টুল, সিলেক্ট করলেন, প্যানেলকে বন্ধ করে দিন, এই দেখুন কাটিং টুল চলে এলো। জাস্ট আপনারা এর ওপরে ধরে এইটাকে, আমি এটাকে জাস্ট দেখাচ্ছি, একটু আপনারা ধরে ধরে যতটুকু কাটিং করার সেখানটাকে কেটে বাদ দিয়ে দেবেন। এটা বাদ দিয়ে দিলেই এইখান থেকে কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আর শাড়ির রং বা গায়ের রং যদি এক ধরনের হয়ে যায় তাহলে তখন কিছুটা অংশকে খেয়ে নিতে পারে। তা আবার আমরা এখান থেকে টুলে গেলাম, টুলে গিয়ে মুভ টুল সিলেক্ট করলাম, প্যানেল বন্ধ করে দিলাম। প্যানেল বন্ধ করে দেওয়ার পর কন্ট্রোল ডি প্রেস করলে এখানে ডি সিলেক্ট হয়ে গেল। এইটাকে ধরলাম, এর উপরে গিয়ে ছেড়ে দিলাম। দেখুন এইখানে ছবিটা অলরেডি চলে এলো। এবার আমরা যেখানে সেট করার সেইখানে এইটাকে শিফট ধরে বা শিফট ছাড়া এটাকে বাড়িয়ে নেব। এটা যেহেতু খুব ছোট ছবি ছিল ওই জন্য ছোটো হলো। এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া এটাকে বসাতে পারবো। তাহলে কতক্ষণ লাগলো একটা পেজ তৈরি করতে, এবার চিন্তা করুন। আচ্ছা, এরপরে চলে আসি আর একটা মারাত্মক বিষয় যেটা আছে। এইখানে দেখুন এই যে ডার্ক, এই ছবিটা এই যে ডার্ক হয়ে আছে। আচ্ছা, তারপরে আরও কিছু টুল আছে, আমি সেই টুলগুলো দেখাবো। এগুলো হচ্ছে ভার্টিক্যাল কালার, ফ্লাড এফেক্ট, এগুলো পরে দেখাচ্ছি। এইখানে যেটা আপনাদের বিশেষ করে দেখানোর দরকার ছিল, এই যে প্যানেল, এইখানে ধরুন এই ছবিটার সঙ্গে এই ছবিটা আপনাদের এদিকে আনতে হবে, এই ছবিটাকে এই দিকে আনতে হবে। তাহলে কি করবেন, এই লেয়ারটাকে সিলেক্ট করুন, কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই লেয়ারটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এইখানে কি আছে, সোয়াপ ফটো। এই সোয়াপ ফটোতে ক্লিক করুন। সোয়াপ ফটোতে ক্লিক করার পর দেখুন লেয়ারটা চেঞ্জ হয়ে ছবি দুটো চেঞ্জ হয়ে যাবে। আপনাদের কিন্তু আর হাতড়াতে হবে না কোথাকার ছবি আমরা কোথায় রাখবো। দেখুন চেঞ্জ হয়ে গেল, একদম ইজি, মানে এত সুন্দর, এটা আপনারা ধারণা করতে পারবেন না। যদি মনে করেন এই ছবিটাকে আমরা ম্যানুয়ালি এডিট করব, তাহলে এই এডিট কন্টেন্টে যান। এডিট কন্টেন্টে গেলেই এই দেখুন ছবিটা এখান থেকে বেরিয়ে চলে এসেছে। এইটাকে যদি মনে করেন যে হ্যাঁ নয়েজ আছে ছবিটাতে, নয়েজে ক্লিক করুন, নয়েজ ক্লিন হয়ে গেল। স্কিন যদি স্মুথ করার দরকার হয় স্কিন স্মুথ করতে পারেন। হ্যাঁ, এখান থেকে হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা এই জায়গাটাতে খেয়াল করবেন যে দুটো লেয়ার হচ্ছে কিনা। তাহলে এখান থেকে এটাকে অবশ্যই সিলেক্ট না করে এখান থেকে মার্জ ভিজিবল অবশ্যই এটাকে করে দেবেন। এইটা এই যে যেহেতু স্মার্ট অবজেক্ট আছে, এইখান থেকে ফ্যাটান ইমেজও করতে পারেন, স্মার্ট অবজেক্টও করতে পারেন। এই যে স্মার্ট অবজেক্ট বা ফ্যাটান ইমেজ এইখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এইখান থেকে আপনারা স্কিন হাই করতে পারেন, এই যে ডার্ক টু ব্রাইট এটাকে করতে পারেন, নয়েজ ফিল্টার করতে পারেন। এই ডার্ক টু ব্রাইট খুব সুন্দর কাজ, এটাকে দেখাবো। এইখান থেকে এবার ক্রস করে ইয়েস করে দিন। ইয়েস করে দিলে ছবিটা এডিট হয়ে এর ভেতর ঢুকে যাবে। আপনার পুরনো ছবিতে কিন্তু ওটা কোনো প্রবলেম করবে না। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, ধরুন এই ছবিটার বদলে আমরা একটা অন্য ছবি ঢোকাচ্ছি। অ্যালবাম ইম্পোর্ট মিডিয়া, এইখান থেকে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এই ফটোতে গেলাম, ফটোতে গিয়ে ধরুন এই যে কালো ছবিটা, এই কালো ছবিটা ঢোকাচ্ছি। দেখা যাচ্ছে ছবিটা একটুখানি ডার্ক হয়ে আছে, জাস্ট এখানে একটু ডার্ক টু ব্রাইট মারুন, ছবিটা লাইট এসে গেল। মানে এডিট করার পরে দেখা যাচ্ছে যে ছবিটা একটু লাইট দিতে হবে, জাস্ট ডার্ক টু ব্রাইট মারুন। আচ্ছা, এইখানে সম্পূর্ণ কমপ্লিট। এইখানে স্কিন স্মুথ, অর্থাৎ খুব যদি ফিগারের মুখে দাগ থাকে তাহলে স্কিন স্মুথ হাই দেবেন। আমি হাই দিচ্ছি, হাই দিয়ে আপনাদের দেখাচ্ছি। হাই দিয়ে দিলে কি হয়, একদম স্কিনটা দেখুন স্মুথ হয়ে পুরো ক্লিয়ার হয়ে গেল, কোনো নয়েজ নেই, কিছু নেই, ছবির হাই রেজুলেশন দাঁড়িয়ে যাবে। আর যদি দাগ কম থাকে সেক্ষেত্রে এই যে স্কিন স্মুথটা শুধু মারবেন, আর নয়েজ ফিল্টারে ছবির ওপরে নয়েজ থাকলে মারবেন। এবার আসবো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে, যে বিষয়টা ভালো করে দেখুন। এইখানে ডার্ক টু লাইট ফেস, ডার্ক টু লাইট ফেস টু, ডার্ক টু লাইট ফেস ফিনিশ, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকালকার অনেক বিয়েবাড়িতে, আজকালকার কেন দীর্ঘদিনই, এটা তো আমাদের হাতে নয়, তা অনেক বিয়েবাড়িতে দেখা যায় যে দুটো ফিগারের মধ্যে একটা ফিগার খুব কালো, একটা ফিগার ফর্সা। সেক্ষেত্রে ছবি অ্যাডজাস্ট করা খুব সমস্যার ব্যাপার হয়ে যায়। তো সেইটাকে খুব কুইক আপনারা কিভাবে করবেন,
দেখুন এখানে আমি ডবল ক্লিক করে এই কালো ছবিটা নিচ্ছি। এই ছবিটা নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই যে ডার্ক টু লাইট ফেস এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে একটা ব্রাশ অটোমেটিক চলে এলো। তারপরেই আমাদের যেতে হবে এই যে মনিটরের নিচে যে বক্সটা, এখানে ডবল ক্লিক করুন। মার্কস এরিয়া, এখানে কালার যেটা দেয়ার দিয়ে দেবেন, সিলেক্টেড এরিয়া ক্লিক করলেন। এরপরে এর ওপরেই কালারটাকে বুলিয়ে দিন। আমি এখানে জাস্ট দেখালাম, এটাকে আপনাদের ধরে ধরে একটু বোলাতে হবে। এরপরে ডার্ক টু লাইট ফেজ 2, এই ফেজ 2তে ক্লিক করুন। ফেজ 2তে ক্লিক করার পর দেখুন এ শুধু যতটুকু আমি রং দিয়েছি ততটুকুই কিন্তু এ ক্লিন করলো, মুখটা দেখুন ফ্রেশ হয়ে গেল। এরপরে এইখানে আছে অপাসিটি, এই যে অপাসিটি থেকে আপনাদের যতটুকু লাইট মুখের ওপরে দরকার ততটুকু আপনারা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে দেওয়ার পরে ডার্ক টু লাইট ফেস ফিনিশ। এইবার দেখে নেবো আমরা গোল্ড স্পার্কার। এই যে গোল্ড, এইখানে যেসব ছবি দেয়া আছে, ধরুন এই ছবিটা আমি যদি নিই, এই ছবিটা নিলে আপনারা বুঝতে পারবেন। এই ছবিটা যদি নিই তাহলে এই জায়গাটাতে আপনারা বুঝতে পারবেন। এই যে গোল্ড স্পার্কার, গোল্ড স্পার্কারটা কি? গোল্ড স্পার্কার হচ্ছে এখানে যদি ক্লিক করা হয় তাহলে সোনার জিনিসগুলো কালার থাকবে, বাদ বাকি আউট হয়ে যাবে, সাদা কালো সঙ্গে এটা আউট হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এটা হয়ে যাওয়ার পরে আর একটা সিস্টেম যেটা আছে ফাইনাল ওয়ার্কে, দেখুন এইখানে পিকচার অটো লাইট, এইখানে পিকচার অটো লাইট দিলেন, ছবিটা লাইট হয়ে গেল। যদি ফোকাস আউট ফোকাস হয়ে যায় তাহলে এইখানে ক্লিক করবেন, ফোকাস আউট ছবি ফোকাস এসে যাবে। এটা যেহেতু ফোকাস আউট নয় তার জন্য এটা হাই হয়ে গেল। তারপরে কি আছে, কালার ফ্লিকার এফেক্ট, অর্থাৎ এখানে এটাতে ক্লিক করলে কি হবে, এটাতে ক্লিক করলে ছবিটা প্রথমে সাদা কালো হয়ে গেল। এরপরে আমরা ব্রাশটা বাড়িয়ে নেব, আমরা যেটাকে রাখতে চাইব। অর্থাৎ আমরা যদি এই শাড়ির কালারকে রাখতে চাই তাহলে আমরা এখানে বোলালেই শাড়ির কালার চলে আসবে। যদি শুধু গয়নাটাকে রাখতে চাই বোলালেই গয়না চলে আসবে। এগুলো একটু ধরে ধরে করতে হবে। যদি ফুলের মালাকে রাখতে চাই ফুলের মালা রাখা যাবে। যদি লিপস্টিকটাকে শুধু রাখতে চাই লিপস্টিকটাকে রাখা যাবে। যদি চুড়িটাকে অর্থাৎ যে অংশে আপনি কালার রাখতে চান খালি বুলিয়ে দিলেই কালার কিন্তু এখানে চলে আসবে। এটা হয়ে গেল। এইটা করে দেওয়ার পরে আপনারা এইখানে সব সময় এই যে ফিনিশ ওয়ার্কটায় ক্লিক করবেন। এই ফিনিশ ওয়ার্কে ক্লিক করে দিলেই মোটামুটি আপনার এইটাকে রেডি হলো। এরপরে আপনি যদি এর ওপরে গার্ডিয়ান কালার দিয়ে এফেক্ট দিতে চান, দেখুন গার্ডিয়ান কালার এফেক্ট দিলাম। এইখান থেকে বিভিন্ন ধরনের কালার এফেক্ট পাবেন, যে কালার এফেক্ট দিয়ে আপনারা কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন। এই ধরনের ছবি অনেকের ক্ষেত্রে কাজে লাগে, সেই ছবিটাকে আপনারা এইভাবে এফেক্ট দিয়ে কাটিং করে বসাতে পারেন বা ফ্রেমেও দিতে পারেন। সব সময়তে এই ধরনের কাজ করার সময় হয়ে গেলে ফিনিশ ইওর ওয়ার্ক করবেন। সলিড কালারে চলে যাই। সলিড কালারে গেলে কি হবে, ছবিটা পুরো সলিড কালারের ওপরে আবঝা আসবে। এইখান থেকে আপনারা যে কোনো কালারকে নির্ধারণ করতে পারেন, সেই ধরনের কালার কিন্তু এখানে চলে আসবে। আবার ফিনিশ টু ওয়ার্ক করবেন। আচ্ছা, এরপরে ওপেন পেজ, আমি এটাকে কেটে দিচ্ছি। এই যে ওপেন পেজ, এই ওপেন পেজটাকে যখনই আমরা নিয়ে এলাম এখানে দেখুন দুটো পেজ চলে এলো, একটা 12:36, একটা 12:18। তা এইটা দিয়ে হচ্ছে পেজ কভার তৈরি করা, এইটা দিয়ে অ্যালবামের পেজ তৈরি করা। এটার আরও আপডেট হবে কতটা ইজি করা যাবে। তা আপাতত পেজ দেয়া হয়েছে, আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড বসিয়ে নিজেরা পেজ তৈরি করতে পারবেন। এটা 12:18, এটা হচ্ছে 9:24। এটা খুব ইজিভাবে কিন্তু আপনারা এটাকে করতে পারবেন, এটার জন্য কোনো প্রবলেম হবে না। তা আশা করছি অ্যালবাম সফটওয়্যারটা আপনাদের অনেক উপকারে লাগবে। আমি খুব শর্টের মধ্যে বোঝালাম, সমস্ত ডিটেলস ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। যখন আপনারা কাজ করবেন কিছু একটা বুঝতে অসুবিধে হলে এই থ্যাংক ইউতে ক্লিক করবেন, দেখুন এইখানে এই ভিডিওটা চলে আসবে। এইখান থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা আবার পুনরায় দেখে নিয়ে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি খুব শর্টের মধ্যে আপনাদের বোঝাতে পারলাম। আশা করছি এটা খুবই আপনাদের উপকারে লাগবে এবং এই সফটওয়্যারটা যারা নেবেন তাদেরকে 100টা 12:36 পেজ এবং 10টা 12:18 কভার পেজ
বাংলা আমি ফ্রি দিচ্ছি। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার এই ধরনের কিছু একটা নিয়ে আসবো, যাতে ভিডিও এডিটার এবং ফটো এডিটার সকলেরই সুবিধা হয় কাজের। তো ততক্ষণ আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।